হ্যালো বন্ধুরা, হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের থার্ড ভিডিও এটা। আজকের টপিক হলো গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে তৈরি করা বা উৎপন্ন করা, তাহলে গ্যামেট তৈরি করা। তো কিভাবে গ্যামেট তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, সেটা এই ভিডিওতে দেখা যাবে। তো শুরু করা যাক। দ্য প্রাইমারি সেক্স অর্গান, দ্য টেস্টিস ইন দ্য মেলস অ্যান্ড দ্য ওভারিজ ইন দ্য ফিমেলস প্রডিউস গ্যামেটস, স্পার্মস অ্যান্ড ওভামস রেসপেক্টিভলি বাই দ্য প্রসেস কল্ড গ্যামেটোজেনেসিস। তো স্ত্রীদের ক্ষেত্রে কী হয়, ওভাইস থাকে প্রধান, যেটা জননাঙ্গ, আর পুরুষের ক্ষেত্রে টেস্টিস থাকে। তো এই যে এই প্রধান জননাঙ্গ, এগুলো কি করে, পুরুষের ক্ষেত্রে টেস্টিস থেকে স্পার্ম তৈরি হয়, আর মেয়েদের ক্ষেত্রে ওভারিস থেকে ওভাম বা ডিম্বাণু তৈরি হয়। এবং যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় সেটা হলো কি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে পুরুষদের ক্ষেত্রে প্রধান জননাঙ্গ টেস্টিস থেকে শুক্রাণু তৈরি হয়, আর স্ত্রীদের ক্ষেত্রে প্রধান জননাঙ্গ ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়। In testes, the immature male germ cells, spermatogonia, produce sperms by spermatogenesis that begins at puberty. তো টেস্টিসে কী হয় যে প্রথমে ইম্যাচিউর মেল জার্ম সেল তৈরি হয়, যাকে স্পার্মাটোগোনিয়া থাকে। তো আমরা টেস্টিসের যে গঠন সেখানে দেখেছিলাম যে ইম্যাচিউর বা অপরিপক্ক কিছু জার্ম সেল বা জনন কোষ থাকে, যাদেরকে স্পার্মাটোগোনিয়া বলে। সেই স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্ম বা শুক্রাণু তৈরি হয় স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেটা শুরু হয় কোথায়, পিউবার্টি দশায়, যে 13 বছর বয়স, এই বয়সে শুরু হয়। তাহলে কি টেস্টিসে আগে থেকে স্পার্মাটোগোনিয়া থাকে, সেটা অপরিণত অবস্থায় থাকে। তো সেটা যখন পিউবার্টি চলে যায় ছেলেরা, তখন সেই স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে স্পার্ম বা শুক্রাণু তৈরি হয়। The spermatogonia, singular a spermatogonium, present on the inside wall of seminiferous tubules, multiple by mitotic division and increase in numbers. তো স্পার্মাটোগোনিয়া যা সিঙ্গুলার বা একটা একটা করে যদি বলি তাহলে স্পার্মাটোগোনিয়াম, আর যদি অনেকগুলো স্পার্মাটোগোনিয়াম একসাথে থাকে তাহলে বলা হয় স্পার্মাটোগোনিয়া। তো সেগুলো কোথায় থাকে, প্রেজেন্ট অন দ্য ইনসাইড ওয়াল অফ সেমিনিফারাস টিউবুলস। সেমিনিফারাস টিউবুলস যেটা থাকে তার ভেতরের দিকে থাকে, মাল্টিপল বাই মাইটোটিক ডিভিশন, এবং তারা কি যে মাইটোটিক ডিভিশন প্রক্রিয়ার মাধ্যমে, বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তারা বিভাজিত হয়, অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার, এবং সংখ্যায় বৃদ্ধি পায়। তো সেমিনিফারাস টিউবুলের মধ্যে কি থাকে, স্পার্মাটোগোনিয়া থাকে, সেগুলো মাইটোটিস প্রক্রিয়ার মাধ্যমে, বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তারা বিভাজিত হয় এবং সংখ্যায় বৃদ্ধি পায়। এবং যখন পিউবার্টি দশা আসে, পিউবার্টি দশা পর্যন্ত শুধুমাত্র তার সংখ্যা বৃদ্ধি পেতেই থাকে। আর যখনই পিউবার্টি দশা চলে আসে তখনই তারা কী করে, স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে স্পার্ম তৈরি হয়। ইচ স্পার্মাটোগোনিয়াম ইজ ডিপ্লয়েড অ্যান্ড কন্টেন 46 ক্রোমোজোম। প্রত্যেকটা স্পার্মাটোগোনিয়াম হচ্ছে কি ডিপ্লয়েড, ডিপ্লয়েড, তার মধ্যে ডিপ্লয়েড, এবং তাতে কি 46টা ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কি সেটা তো জানাই আছে, যে এন সংখ্যা ক্রোমোজোম সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, আর 2n হলে সেটা ডিপ্লয়েড। তো স্পার্মাটোগোনিয়াম হচ্ছে কি ডিপ্লয়েড, কিন্তু যখন এখান থেকে, এবং তার মধ্যে 46টা ক্রোমোজোম থাকে, কিন্তু যখনই এটা কি স্পার্ম তৈরি করবে তখন সেটা কিন্তু হ্যাপ্লয়েড হয়ে যাবে, আর হ্যাপ্লয়েড স্পার্মের মধ্যে 23টা ক্রোমোজোম থাকে। সাম অফ দ্য স্পার্মাটোগোনিয়া কল্ড প্রাইমারি স্পার্মাটোসাইট পিরিয়ডিক্যালি আন্ডারগোজ মিওসিস। তো এটা একটা প্রক্রিয়া আছে, যে স্পার্মাটোগোনিয়া আছে, সেই স্পার্মাটোগোনিয়া তো মাইটোটিক ডিভিশন প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার সেখান থেকে তারা পরিণত হয়ে যখন পিউবার্টি অবস্থা আসবে তখন তারা প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে। স্পার্মাটোগোনিয়া থেকে তৈরি হবে প্রাইমারি স্পার্মাটোসাইট। আর প্রাইমারি স্পার্মাটোসাইটে তখন আর মাইটোসিস হবে না, তখন সেখানে হবে কি মিওসিস বা হ্রাস বিভাজন। তখন আর ডিপ্লয়েড থাকবে না, মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে কি স্পার্ম তৈরি হবে, এবং সেই স্পার্মে তখন এন সংখ্যা ক্রোমোজোম থাকবে। A primary spermatocyte complete the first meiotic reduction division, leading to formation of two equal haploid cell called secondary spermatocyte. তো স্পার্মাটোগোনিয়া থেকে তো প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হলো। এবার প্রাইমারি স্পার্মাটোসাইট মিওসিস বিভাজন করবে, এবং মিওসিস বিভাজনে কি আবার দুটো ধাপ হয়। তো প্রথম ধাপে কি হবে, যে প্রথম ধাপে ফার্স্ট মিওটিক ডিভিশন হবে, প্রথম মিওসিস ডিভিশন হবে, যেটা রিডাকশন ডিভিশন। এবং তারপরে কী হবে, যে দুটো সমান এবং হ্যাপ্লয়েড সেল তৈরি হবে।
মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয় যে প্রথম দুটো ধাপে হয়, প্রথমে কি হ্রাস বিভাজন হয়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। দ্বিতীয়ত কি সমবিভাজন হয়, যে দুটো থেকে আবার চারটে হয়ে যায়। তো এক্ষেত্রে যে প্রাইমারি স্পার্মাটোসাইট আছে সেটা মিওসিসের ফার্স্ট মিওসিস ডিভিশন হবে, এবং সেখান থেকে তার ক্রোমোজোম সংখ্যাটা কমে 23টা হবে। দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি করবে, এবং এবং যেটা তৈরি হবে তাকে বলে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। নিচে একটা ছক দেওয়া আছে, তার মাধ্যমে পুরো ক্লিয়ার হয়ে যাবে। হুইচ হ্যাভ অনলি 23 ক্রোমোজোম ইচ, এবং সেকেন্ডারি স্পার্মাটোসাইটে এবার কি 23টা ক্রোমোজোম, তখন আর 46টা না, হ্যাপ্লয়েড হয়ে গেছে, রিডাকশন ডিভিশন হয়ে গেছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, এবং এখন ক্রোমোজোম সংখ্যা 23। দ্য সেকেন্ডারি স্পার্মাটোসাইট the secondary spermatocyte undergo the second meiotic division to produce 4 equal haploid spermatids। এবার সেকেন্ডারি স্পার্মাটোসাইট যেটা আছে সেটা আবার সেকেন্ড মিওটিক ডিভিশন হবে, এবং সেখান থেকে কি 4টে সমান আকৃতির এবং হ্যাপ্লয়েড বা 23টি ক্রোমোজোম থাকবে, এরকম তৈরি হবে, এবং সেটার নাম হচ্ছে কি স্পার্মাটিড। তাহলে কি দেখলাম যে স্পার্মাটিড তৈরি হলো কি, প্রথমে ছিল স্পার্মাটোগোনিয়া, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছিল, পিউবার্টি এলো, সেখান থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হলো পরিণত হয়ে। প্রাইমারি স্পার্মাটোসাইট সেখান থেকে রিডাকশন ডিভিশন করলো, সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হলো। সেকেন্ডারি স্পার্মাটোসাইটের সংখ্যা কত, 23টা বা হ্যাপ্লয়েড। সেকেন্ডারি স্পার্মাটোসাইট আবার রিডাকশন ডিভিশন করলো, এই মিওসিস ডিভিশনের যে সেকেন্ড ফেজ সেটা করলো, এবং সেখান থেকে তৈরি হলো কি স্পার্মাটিড। এর মধ্যে কি আছে, 23টি ক্রোমোজোম। হোয়াট উড বি দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য স্পার্মাটিড, তাহলে স্পার্মাটিডের ক্রোমোজোমের সংখ্যা কত, 23টি। দ্য স্পার্মাটিড আর ট্রান্সফর্মড ইন্টু স্পার্মাটোজোয়া বাই দ্য প্রসেস কল্ড স্পার্মিওজেনেসিস। এবার স্পার্মাটিডস যেটা আছে সেটা থেকে এবার স্পার্ম তৈরি হবে, এবং স্পার্মাটিডস থেকে যে স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়া তাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। স্পার্ম জেনেসিস, স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়া, তার জন্য হচ্ছে স্পার্মিওজেনেসিস। তাহলে স্পার্মিওজেনেসিস কি, যে স্পার্মাটিড থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে স্পার্ম তৈরি হয় তাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। স্পার্মের অপর একটা নাম হচ্ছে স্পার্মাটোজোয়া। After spermiogenesis, sperm head becomes embedded in the Sertoli cell and are finally released from the seminiferous tubules by the process called spermiation. যে স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হলো, স্পার্ম তৈরি হলো। এবারে স্পার্মটা কিন্তু তখনও সেমিনিফারাস টিউবুলের মধ্যেই আছে, এবং সেমিনিফারাস টিউবুলের মধ্যে আছে, এবং তার যে হেড আছে স্পার্মের মধ্যে গঠনে দেখবো যে তার একটা প্রথমে যে অংশটা সেটা হচ্ছে হেড। সেই হেড বা মাথা যে অংশটা সেটা কি এমবেডেড ইন দ্য সার্টুলি সেল, যে সেমনিফারাস টিউবের মধ্যে যে সার্টুলি সেল থাকে সেই সার্টুলি সেলের মধ্যে প্রথিত থাকে, কারণ সার্টুলি সেল তাকে নিউট্রিশন প্রদান করে। অ্যান্ড আর ফাইনালি রিলিজড ফ্রম দ্য সেমনিফারাস টিউবুলস বাই দ্য প্রসেস কল্ড স্পার্মেশন। এবং এই সার্টুলি সেল থেকে স্পার্ম যে বেরিয়ে যাচ্ছে এই প্রক্রিয়াটিকে বলা হয় স্পার্মিয়েশন। তো এবার এটাকে গুছিয়ে বলছি। তো এই যে ছবিটা আছে, ছবিটার মাধ্যমে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এই যে স্পার্মাটোগোনিয়াম আছে, স্পার্মাটোগোনিয়াম এই যে বড় বড় আকারে স্পার্মাটোগোনিয়াম আছে, এটা কি, এটা পিউবার্টির আগে থেকেই থাকে, এবং বাচ্চার জন্ম সময় থেকেই থাকে, এবং পিউবার্টি পর্যন্ত কি এটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে এরা সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে। মাইটোসিস প্রক্রিয়া হয় আর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, এবং এর মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত, 46টা, ঠিক আছে, বা 2n বা ডিপ্লয়েড এরা। তো এবার এই যখনই পিউবার্টি চলে আসে, 13 বছর 14 বছর বয়স হয়ে যায় ছেলেদের, তখনই এই যে স্পার্মাটোগোনিয়াম যেগুলো অপরিণত ছিল সেগুলো কিন্তু ম্যাচিউর হয় বা পরিণত হয়, তাদের গঠনের পরিবর্তন হয়, এবং সেটা কি তৈরি করে, প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করে। এই যে প্রাইমারি স্পার্মাটোসাইট দেখতে পাচ্ছি, প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করে, এতেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা কত, 46। এবার কি হয় যে এই প্রাইমারি স্পার্মাটোসাইট আছে, প্রাইমারি স্পার্মাটোসাইটের মধ্যে এবার কি মিওসিস বিভাজন হয়। মিওসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, ক্রোমোজোম প্রথমে দুটো ধাপে হয়ে থাকে মিওসিস। প্রথম ধাপে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, দ্বিতীয় ধাপে সেটা আবার সংখ্যা বৃদ্ধি পায়। তো প্রথম ধাপে কি হবে, যে প্রাইমারি স্পার্মাটোসাইটে যেটা আছে তার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এবং যেটা তৈরি করে সেটা হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এই যে সেকেন্ডারি স্পার্মাটোসাইট একটু ছোটো আকারের,
এবং এর মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কত? 23, বা এগুলো কি হ্যাপ্লয়েড। এবারে সেকেন্ডারি স্পারমাটোসাইট কী হবে? এখান থেকে আবার মিওসিস বিভাজন হবে। মিওসিস বিভাজন হওয়ার প্রক্রিয়ার মাধ্যমে যে দ্বিতীয় ধাপ সেটা হবে, এবং এর ফলে কি সংখ্যা বৃদ্ধি পাবে, 2 থেকে 4টে হবে, এবং যেটা তৈরি করবে সেটা হলো কি এই স্পারমাটিড তৈরি করবে। এই যে স্পারমাটিড, এগুলো হচ্ছে স্পারমাটিড। এবার নেক্সট ধাপটা কি? তো এবার স্পারমাটিড তো তৈরি হয়ে গেল। এবার এই স্পারমাটিড থেকে কি হবে? স্পারমাটিড থেকে এবার স্পারমাটোজোয়া বা স্পার্ম তৈরি হবে। এবং এই যে প্রক্রিয়াটি স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া প্রক্রিয়া, সেটাকে বলা হয় কি স্পার্মিওজেনেসিস। ঠিক আছে। এবং এই যে স্পার্মিওজেনেসিস, স্পারমাটোজোয়াগুলো আছে এগুলো কিন্তু ফ্রি অবস্থায় থাকে না। প্রথমে এই যে দেখা যাচ্ছে স্পারমাটিড তার সঙ্গে সার্টুলি সেলের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। এই যে সেমিনিফারাস টিউবুলস আছে এর মধ্যে সার্টুলি সেলের সঙ্গে যুক্ত অবস্থা থাকে। তো এই সার্টুলি সেলের সঙ্গে যুক্ত হয়ে থাকার কারণটা হচ্ছে কি যে স্পার্মগুলো নিউট্রিশন পাবে, পরিণত হবে। তো এই যে পরবর্তীকালে কি এই যে স্পার্মাটোজোয়াগুলো এই সার্টুলি সেল থেকে বেরিয়ে গিয়ে এই যে মুক্ত আকারে তৈরি হচ্ছে, মুক্ত স্পার্ম তৈরি হচ্ছে, ফ্রি স্পার্ম তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটিকে বলা হয় কি স্পারমিয়েশন। তাহলে এই ছবির মাধ্যমে পুরো বোঝা গেল যে কোনটা কি। আর এটা হলো কি এর মধ্যে, এটা হলো কি সেমিনিফারাস টিউবুলসের মধ্যে পুরো ঘটনাটা ঘটছে। ঠিক আছে। সেমিনিফারাস টিউবুলের গঠন প্রথম ভিডিওতে দেখেছিলাম। প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখতে হবে, তাহলে প্রত্যেকটা জিনিস বোঝা যাবে। তো এবার আসি নেক্সট টপিকে। Spermatogenesis starts at the age of puberty due to significant increase in the secretion of gonadotropin releasing hormone GnRH। তো স্পারমাটোজেনেসিস যে প্রক্রিয়াটি সেটা কিন্তু আগে দেখলাম যে আগে হয় না, সেটা পিউবার্টি যখন দশা আসে তখনই শুরু হয়। এবং তার কারণ কি যে পিউবার্টি দশা যখন চলে আসে তখন কি হয় যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই যে হরমোনটা আছে যাকে সংক্ষেপে GnRH বলা হয়, সেই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা জনন অঙ্গের উদ্দীপনার জন্য দায়ী, তার বৃদ্ধি পরিণত হওয়ার জন্য দায়ী। তো সেই হরমোনটা কি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, তার সিক্রেশনটা অত্যন্ত পরিমাণে, ক্ষরণটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। পিউবার্টি দশাতে যখন চলে আসে তখন এই GnRH হরমোনের ক্ষরণটা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়ে যায়, এবং তার জন্যই এই যে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া সেটা স্টার্ট হয়ে যায়। দিস ইফ ইউ রিকল ইজ এ হাইপোথ্যালামিক হরমোন। এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এটা হচ্ছে হাইপোথ্যালামিক হরমোন, হরমোন চ্যাপ্টারই দেখা গেছে। তো এটা হাইপোথ্যালামাস থেকে গঠিত হয়, তাই একে হাইপোথ্যালামিক হরমোন বলা হয়। পিটুটারি থেকে গঠিত হলে পিটুটারি হরমোন বলা হতো, তো এটা হাইপোথ্যালামাস থেকে গঠিত হয়। The increased level of GnRH then acts as the anterior pituitary gland and stimulates secretion of two gonadotropins, luteinizing hormone and follicle stimulating hormone। তো GnRH এর ক্ষরণটা যখন বৃদ্ধি পেয়ে গেল, তো GnRH কার উপর কাজ করবে? অ্যান্টেরিয়ার পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করবে। পিটুইটারির মধ্যে 3টে পার্ট আছে, অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়র, মিডল। তো সেই অ্যান্টেরিয়ার পার্টের উপরে কাজ করবে, প্রভাব বিস্তার করবে, এবং স্টিমুলেটস সিক্রেশন অফ টু গোনাডোট্রপিন, লিউটিনাইজিং হরমোন অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবং সেখানকার কোষগুলোকে উদ্দীপিত করে সেই পিটুইটারি থেকে দুটো হরমোন খরিত করতে সাহায্য করবে, একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন আর একটা হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো এগুলো ফিডব্যাক প্রক্রিয়ার মাধ্যমে এগুলো সম্পন্ন হয়ে থাকে, সেটা হরমোন চ্যাপ্টারে ডিটেলসে পড়া যাবে বা পড়েছি ক্লাস 11-এ। তো কী হয়ে থাকে যে তো লিউটিনাইজিং হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করতে উদ্দীপিত করে। তো প্রথমে কি হাইপোথ্যালামাস থেকে গঠিত হলো GnRH এবার অ্যান্টেরিয়ার পিটুইটারির উপর কাজ করলো, অ্যান্টেরিয়ার পিটুইটারিকে কাজ করে সেখান থেকে LH এবং FSH এই দুটো হরমোন ক্ষরণ করতে উদ্দীপিত করলো, ফলে এই দুটো হরমোন খরিত হলো। LH অ্যাক্ট অ্যাট দ্য লেডিক সেল অ্যান্ড স্টিমুলেটস সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ অ্যান্ড্রোজেন। এবার LH হরমোন এটা কি ক্ষরিত হয়ে গেছে বেশি পরিমাণে পিটুইটারি থেকে, তো LH এবার কী করবে? লেডিক সেলের উপর কাজ করবে। লেডিক সেল কোথায় থাকে? সেমিনিফারাস টিউবুলসের মধ্যে লেডিক সেল থাকে, প্রথম ভিডিওতে দেখেছি। তো সেই LH এবার লেডিক সেলের উপর কাজ করবে অ্যান্ড স্টিমুলেটস সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ অ্যান্ড্রোজেন। এবং অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন যে হরমোনটা আছে সেই হরমোনটা বেশি পরিমাণে তৈরি করতে এবং সেটাকে বেশি পরিমাণে খরিত করতে সাহায্য করবে, কারণ এই টেস্টোস্টেরনটাই হচ্ছে পুরুষের ক্ষেত্রে প্রধান হরমোন, যেটা জননগত সমস্ত রকম কার্যকলাপের জন্য দায়ী। প্রাথমিক জনন, তারপর গৌণ জনন, সমস্ত বৈশিষ্ট্য লক্ষণগুলো এই টেস্টোস্টেরনের জন্যই হয়ে থাকে পুরুষের ক্ষেত্রে। তো তাই এই LH এবার কি সেমিনিফারাস টিউবুলের মধ্যে যে লেডিক সেল আছে তার উপর কাজ করবে
এবং সেখান থেকে অ্যান্ড্রোজেন যে হরমোনটা আছে সেটা তৈরি করতে এবং ক্ষরণ করতে সাহায্য করবে। অ্যান্ড্রোজেন্স ইন টার্ন স্টিমুলেট দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস। তো যেটা বললাম, এবার অ্যান্ড্রোজেন যখন তৈরি হয়ে গেছে, তৈরি হচ্ছে, তারপর ক্ষরিত হচ্ছে, তো এবার এই অ্যান্ড্রোজেন হরমোনটা এবার স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটিকে উদ্দীপিত করবে এবং স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি স্টার্ট হয়ে যাবে। FSH acts on the Sertoli cell and stimulates secretion of some factors which help in the process of spermiogenesis. তো এবার FSH যে হরমোনটা আছে, সেই FSH হরমোনটা সার্টলি সেলের উপর কাজ করবে এবং সার্টলি সেলের উপর কাজ করে কী করবে, যে কিছু ফ্যাক্টর ক্ষরণ করতে সাহায্য করবে, সিক্রেশন অফ সাম ফ্যাক্টর হুইচ হেল্প ইন দ্য প্রসেস অফ স্পার্মিওজেনেসিস। এটা স্পার্মিওজেনেসিস, স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়া, স্পার্মাটির থেকে যে স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়া, সেটাতে সাহায্য করবে। তাহলে এটা হরমোনের প্রভাবটা কী, কীভাবে হরমোনটা কাজ করে সেটা এখানে দেওয়া আছে। তো কিছুই না, যে স্পার্মাটোজেনেসিসটা পিউবার্টি দশায় শুরু হয়, কারণ এই সময় হাইপোথ্যালামাস থেকে জিএনআরএ যে হরমোনটা আছে সেটা প্রচুর পরিমাণে তৈরি হয় এবং ক্ষরিত হতে থাকে। তো এটা হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হওয়ার পর এটা অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করবে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে এলএইচ এবং এফএসএইচ ক্ষরণ করতে সাহায্য করবে। এবার এলএইচ এবার সেমিডিফাস টিউবেলের মধ্যে এসে লেডিক সেলের উপর কাজ করবে, লেডিক সেল থেকে অ্যান্ড্রোজেন তৈরি করবে, অ্যান্ড্রোজেন ক্ষরিত করবে, এবার অ্যান্ড্রোজেন স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াতে উদ্দীপিত করবে। আর অপরদিকে এফএসএইচ যেটা ক্ষরিত হলো, সেই এফএসএইচটা কী করবে, সার্টলি সেলের উপর কাজ করবে এবং স্পার্মিওজেনেসিস যে প্রক্রিয়াটি আছে সেটাতে সাহায্য করবে কিছু ফ্যাক্টর ক্ষরিত করার মাধ্যমে। তো এই সিম্পল জিনিসটা এখানে আছে, আর কিছুই না। এবার যে গঠনটা বলবো সেটা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু। পুরুষের ক্ষেত্রে যে মেল গ্যামেট বা পুরুষের যে মেন যে গ্যামেট বা সেটা যেটাকে শুক্রাণু বলা হয়, সেইটার গঠনটা কেমন এটা এবার দেখা যাক। তো দেখা যাক স্পার্মের গঠনটা কেমন। লেট আস এক্সামাইন দ্য স্ট্রাকচার অফ স্পার্ম। ইট ইজ এ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার কম্পোজড অফ এ হেড, নেক, এ মিডল পিস অ্যান্ড টেল। তো এটা হচ্ছে অত্যন্ত মাইক্রোস্কোপিক, একটা খুবই ক্ষুদ্র একটা অংশ, যেটা চারটি পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে হেড, এই যে হেড দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে শুরু করে যে এই পার্টটা সেটা হচ্ছে হেড। তারপর হচ্ছে নেক, এই যে নেক দেখা আছে, ঘাড় যেটাকে বলছে। এই মিডিল পিস, এই যে নেকের পর থেকে শুরু করে এই পার্টটা পর্যন্ত হচ্ছে মিডিল পিস। আর এটা হচ্ছে টেল, এই যে এখান থেকে শুরু করে এই পার্টটা, সেটা হচ্ছে টেল। এ প্লাজমা মেমব্রেন ইনভলভস দ্য হোল বডি অফ স্পার্ম। তো একটা পাতলা আবরণ কি করে, যে পুরো স্পার্মটিকে ঢেকে রাখে বা আবৃত করে রাখে। এই যে উপরে দেওয়া আছে প্লাজমা মেমব্রেন, এই যে প্লাজমা মেমব্রেন দেওয়া আছে, তো এই প্লাজমা মেমব্রেনটা কী করছে, এই যে মেমব্রেনটা এটা পুরো স্পার্ম বরাবর কিন্তু ছড়িয়ে আছে, পুরো দেহকে ঘিরে আছে। দ্য স্পার্ম হেড কন্টেন্স অ্যান elongated haploid nucleus, the anterior portion of which is covered by a cap-like structure, acrosome. তো স্পার্মের হেডের মধ্যে কী কী থাকে, নিউক্লিয়াস থাকে, যে একটা কোষের যে মেন অংশ নিউক্লিয়াস সেটা থাকে। সেই নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন ক্রোমোজোম ঘটিত ম্যাটেরিয়াল, হ্যাপ্লয়েড ক্রোমোজোম ম্যাটেরিয়াল এগুলো থাকে। কারণ এই স্পার্মের মধ্যে দিয়েই তো কি একটা স্পার্ম একটা ওভামের সঙ্গে মিলিত হবে, সেখান থেকে একটা জাইগোট তৈরি হবে। তো সেই স্পার্মের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কি ক্রোমোজোমার ম্যাটেরিয়াল আছে, এবং এটা কি হ্যাপ্লয়েড, 23টা ক্রোমোজোম থাকে। তো এর মধ্যে তো নিউক্লিয়াস আছে, আর অ্যান্টেরিয়ার পোর্শন অফ হুইচ ইজ কভার্ড বাই ক্যাপ-লাইক স্ট্রাকচার, অ্যাক্রোজোম। এবং এর অ্যান্টেরিয়ার পোর্শন বা অগ্রভাগে একটা টুপির মতো অংশ থাকে, এই যে টুপির মতো অংশ, তাকে অ্যাক্রোজোম বলে। দ্য অ্যাক্রোজোম ইজ ফিল্ড উইথ এনজাইম দ্যাট হেল্পস ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম। তো অ্যাক্রোজোমের মধ্যে এক রকমের এনজাইম থাকে, উৎসেচক থাকে, যেটা কি ওভামকে ফার্টিলাইজেশন করতে সাহায্য করে। যে স্পার্মটা আছে, স্পার্মটাকে কী করতে হয়, যে ওভামের পর্দাগুলোকে ভেদ করে ভেতর দিকে যেতে হয়। জোনা পেলোসিডা, করোনা রেডিয়াটা, এই যে একটা ওভামের মধ্যে যে বিভিন্ন রকমের আবরণ থাকে, সেগুলোকে ভেদ করে সেগুলো ওভামের মধ্যবর্তী স্থানে প্রবেশ করতে হয়। তো ওর জন্য কি এই যে অ্যাক্রোজোমের মধ্যে যে উৎসেচক আছে, সেই উৎসেচক এই কাজে সাহায্য করে। উৎসেচক ক্ষরিত হয়ে যায় এবং ওই পর্দাগুলো কী হয়, আস্তে আস্তে ফেটে যায় এবং শুক্রাণু তখন ভেতরে প্রবেশ করে যায়। The middle piece possesses numerous mitochondria which produce energy for the movement of tail. মিডিল পিসের মধ্যে কী থাকে, যে মিডিল পিস তো হেডের মধ্যে দেখলাম, তারপর নেক তো পরবর্তী অংশ আছে, আর এই যে মিডিল পিস তার মধ্যে কী থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়। তো সেই মাইটোকন্ড্রিয়া থাকে হুইচ প্রডিউস এনার্জি, যেটা শক্তি তৈরি করে, ফর দ্য মুভমেন্ট অফ টেল,
that facilitate sperm motility essential for fertilization. প্রসেস নিউমেরাস হুইচ প্রডিউস এনার্জি, যেটা শক্তি তৈরি করে। তো মাইটোকন্ড্রিয়ার কাজটা কি? শক্তি তৈরি করা। দ্যাট ফর দ্য মুভমেন্ট অফ টেল, যাতে এই যে টেল আছে সে টেলটা মুভ করতে পারে, নড়াচড়া করতে পারে। দ্যাট ফ্যাসিলিটেট স্পার্ম মোটিলিটি, যেটা স্পার্মটাকে চলতে সাহায্য করবে, এক জায়গা থেকে কোনো জায়গায় যেতে সাহায্য করবে। এসেন্সিয়াল ফর ফার্টিলাইজেশন, যেটা ফার্টিলাইজেশনের জন্য অত্যন্ত দরকার। তো এখানে বিষয়টা কি? তো বিষয়টা এবার বোঝা যাক যে বিষয়টা কি, যে এই যে মাইটোকন্ড্রিয়া কি শক্তি প্রদান করে, কারণটা কি? যাতে এই যে টেল অংশটা আছে সে সেলটা মুভ করতে পারে, এইভাবে মুভ করতে পারে। কারণ টেল যদি মুভ করে তাহলে কি স্পার্মটা কি সামনের দিকে এগোতে পারবে, গমন করতে পারবে। আর যদি স্পার্ম গমন অত্যন্ত দরকার এবং এর স্পিডটাও অত্যন্ত দরকার, কারণ এটা অত্যন্ত দ্রুত গতিতে গিয়ে ওভামের যে পর্দাগুলো আছে সেগুলোকে ভেদ করে ভেতর দিকে যেতে হয়। যদি তার স্পিড না থাকে তাহলে সে কিন্তু ভেদ করতে পারবে না। তো এতটা স্পিডে তার গমনের জন্য কি শক্তি প্রয়োজন, আর সেই শক্তিটা প্রদান করে কি এই মিডিল কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেই মাইটোকন্ড্রিয়া এই শক্তিটা প্রদান করে। কারণ যদি সে অত্যন্ত প্রচণ্ড গতিবেগে না যেতে পারে তাহলে কি যে পর্দা আছে সেগুলো ভেদ করে যেতে পারবে না, আর সে ফার্টিলাইজেশনও করতে পারবে না। ফার্টিলাইজেশন করার জন্য কি তার অত্যন্ত বেশি গতিবেগ প্রয়োজন এবং তার জন্য এনার্জি প্রয়োজন, আর এই এনার্জিটাই মাইটোকন্ড্রিয়া প্রদান করে। The human male ejaculates about 200 to 300 million sperms during a coitus. তো একটা পুরুষ যখন ইজাকুলেট মানে যখন স্পার্ম বেরোয়, তো সেই ইজাকুলেটের সময় 200 থেকে 300 মিলিয়ন অর্থাৎ 20 থেকে 30 কোটি স্পার্ম তৈরি হয় এই কয়টাস। একবার যৌনমিলন করলে একটা পুরুষের পেনিস থেকে 20 থেকে 30 কোটি স্পার্ম বা শুক্রাণু নির্গত হয় একবারে, অফ হুইচ ফর নর্মাল ফার্টিলিটি, এবং তার মধ্যে কি অ্যাটলিস্ট 60% স্পার্মস মাস্ট হ্যাভ নর্মাল শেপ অ্যান্ড সাইজ। যদি যদি এই স্পার্মগুলো কি যদি ফার্টিলাইজেশন করতে চায়, যদি ডিম্বাণুকে পর্দাকে ভেদ করতে চায় এবং ফার্টিলাইজেশন করতে চায়, ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে চায়, তাহলে অবশ্যই তার মধ্যে 60%-এর যে 20 থেকে 30 কোটি স্পার্ম আছে তার মধ্যে 60% স্পার্মের আকার আকৃতি কিন্তু সঠিক হতে হবে, আকার আকৃতি ঠিক থাকতে হবে, কোনো খুঁত থাকলে হবে না। অ্যান্ড লিস্ট 40% অফ দে মাস্ট শো ভিগারাস মোটিলিটি, এবং 40% এবং যে 60% আছে তার আবার 40%, অ্যান্ড অ্যাটলিস্ট 40% অফ দেম, তাদের 40%-এর মধ্যে কি ভিগারাস মোটিলিটি, তাদের অত্যন্ত গতিবেগ থাকতে হবে, তাদের চলমান হতে হবে। এমন না যে ধীর সুস্থির হলে সে ফার্টিলাইজেশন করতে পারবে না। তো এখানেও তার প্রচণ্ড এনার্জি লাগছে। 60% নর্মাল শেপ অ্যান্ড সাইজ, আর তাদেরও আবার 40% কি ভিগারাস মোটিলিটি থাকতে হবে, তবেই ফার্টিলাইজেশন সম্ভব। আর ফার্টিলাইজেশন হলেই বাচ্চা তৈরি হওয়া সম্ভব, নত নয়। Sperms released from the seminiferous tubules are transported by the accessory ducts. जो সেমিনিফারাস টিউবুলস থেকে যে স্পার্মটা তৈরি হলো, এই যে আগে প্রক্রিয়াগুলো দেখলাম, স্পার্মিওজেনেসিস, তারপর স্পার্মাটোজেনেসিস, এই প্রক্রিয়ার মাধ্যমে তো স্পার্ম তৈরি হলো। সেই স্পার্মগুলো কী হবে, যে অ্যাসেসরি ডাক্টসের মাধ্যমে বাহিত হবে। তো স্পার্মটা তো তৈরি হলো, তো তারপরে সেমিনিফারাস টিউবুল থেকে তারপর সেটা আমরা আগেই দেখেছি স্টিভ, সেমিনিফারাস টিউবুল, রেডিটেস্টিস, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ভাস এভেন্সিয়া, ইজাকুলেটরি ডাক্ট। তো এই যে পথটা ছিল স্টিপ বলেছিলাম সংক্ষেপে, সেই পথের মাধ্যমে সেটা কি বাইরে যাবে, অ্যাসেসরি ডাক্টস এগুলোকে বলা হয়। তার মাধ্যমে কি সেটা পেনিসে আসবে এবং তারপর সেটা বাইরে যাবে। সিক্রেশন অফ এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনার ভেসিকল অ্যান্ড প্রোস্টেট আর এসেন্সিয়াল ফর ম্যাচুরেশন অ্যান্ড মোটিলিটি অফ স্পার্ম। তাছাড়া এপিডিডাইমিস, তারপর ভাস ডিফারেন্স, সেমিনার ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ডস, এগুলো থেকে যে পদার্থগুলো খরিত হয় এগুলো অত্যন্ত দরকারি এই স্পার্মগুলোকে ম্যাচিওর করতে, যাতে এদের গঠনটা ঠিকঠাক হয়, এবং মোটিলিটি করতে, যাতে এটা সহজে চলাফেরা করতে পারে। এই সমস্তর জন্য এগুলোর ক্ষরণ অত্যন্ত দরকারি। দ্য সেমিনাল প্লাজমা অ্যালং উইথ দ্য স্পার্ম কনস্টিটিউট দ্য সিমেন। তো এই যে সিমেন যেটা নির্গত হয়, তো তার মধ্যে শুধুমাত্র কে স্পার্মই থাকে না, স্পার্মের সাথে সাথে সেখানে সেমিনাল প্লাজমা থাকে। সেমিনাল প্লাজমা কি, এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল, বাল্বোইরেথ্রাল গ্ল্যান্ড, এগুলো থেকে যেগুলো খরিত হয় ওগুলো মিলে সেমিনাল প্লাজমা গঠিত করে। তো ওইগুলো সেই সেমিনাল প্লাজমা আর স্পার্ম এগুলো মিলে, এই দুটো মিলে
কী তৈরি হয়? সিমেন্ট। আর সিমেন্টটাই কিন্তু পেনিস থেকে গঠিত হয়। দ্য ফাংশন অফ মেল সেক্স অ্যাসেসরি ডাক্টস অ্যান্ড গ্ল্যান্ডস আর মেনটেন্ড বাই দ্য টেস্টিকুলার হরমোন অ্যান্ড্রোজেন। তো আমরা একটু আগে এটা দেখলাম যে এই যে অ্যাসেসরি ডাক্টস আছে, স্টিভ এবং গ্ল্যান্ডস আছে, 3টে গ্ল্যান্ডস আছে, প্রোস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল আর বালবিউরেথ্রাল গ্ল্যান্ড। এই যে এদের কাজগুলো, এদের যে কাজ কীরকম, এদের ফাংশন বা এদের কাজ, কে কোন কাজ করবে, কী কী গ্রহণ করবে, এগুলো সব কিছুই নিয়ন্ত্রণ করে একটা হরমোন। সেই হরমোনের নাম হচ্ছে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন। টেস্টিকুলার হরমোন বলা হয় একে, যেহেতু টেস্টিস থেকে আসছে, টেস্টিস থেকে পাওয়া যায়, তার জন্য একে টেস্টিকুলার হরমোন বলা হয়। তো এর নাম হচ্ছে অ্যান্ড্রোজেন বা যাকে আমরা টেস্টোস্টেরন হরমোন নামে পরিচিত আমাদের কাছে। তো এটাই ছিল এই ভিডিওটি। পরবর্তী ভিডিওতে যে ওজেনেসিস, যে ওভাম তৈরি হওয়ার প্রক্রিয়া, সেটা পড়ব। তো ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবচেয়ে বড় কথা যে ভিডিওগুলিকে অনলাইনে দেখো, অফলাইনে দেখলে কোনো লাভ হয় না। অনলাইনে দেখলে চ্যানেল গ্রোথ করবে, আরও ভিডিও আপলোড করতে ইচ্ছা হবে। তো অনলাইনে দেখো ভিডিওগুলিকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওগুলি দেখার জন্য।